ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক অঙ্গনে নতুন ঝড়। বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত। আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শেখ হাসিনা খুলে দিয়েছেন আজ দেশের রাজনীতিতে নিঃসন্দেহে এক মর্মস্পর্শী পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে দিনের মাথায় অসংখ্য কঠোর ঘটনাবলী মানুষের মনকে কাঁপিয়ে তুলেছে, সেখানে সাধারণ জনগণের হৃদয়ে বেড়ে উঠছে একটি সাধারণ মানবিক প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক অঙ্গনে নতুন ঝড়। বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত। আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শেখ হাসিনা খুলে দিয়েছেন বহুদিনের নীরবতার দ্বার। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই প্রমাণ করতে পারবে না কেউ। আমি রিনা, এবিসি নিউজ। আজ আপনাদের সামনে তুলে ধরছি শেখ হাসিনার সেই বিস্ফোরক সাক্ষাৎকারের পূর্ণ বিশ্লেষণ, যেখানে তিনি শুধু নিজের অবস্থান পরিষ্কার করেননি, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনাও স্পষ্ট করে দিয়েছেন। মনোযোগ সহকারে দেখুন, এই খবরটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। প্রথমেই আসি সাক্ষাৎকারের শুরুতে শেখ হাসিনার বক্তব্যে। তিনি বলেন, কোটা আন্দোলন চলাকালীন সময়ে যে সহিংসতা ঘটেছিল সেটি ছিল পরিকল্পিত। আমি কখনো পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিইনি। পুলিশ তাদের আত্মরক্ষার জন্যই ব্যবস্থা নিয়েছে। শেখ হাসিনা দাবি করেছেন, আন্দোলনের ভেতরে তখন বিদেশি অর্থায়নে পরিচালিত কিছু জঙ্গিবাদী গোষ্ঠী সক্রিয় ছিল, যারা ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল। তিনি আরও বলেন, আমি তখনই শিক্ষার্থীদের সমস্ত দাবি মেনে নিয়েছিলাম, তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলাম, কিন্তু পর্দার আড়াল থেকে ষড়যন্ত্রের সুতো টানছিল অন্য কেউ। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত বিচার কার্যক্রম তিনি মানেন না। তার ভাষায়, এই সরকার সংবিধানকে পাশ কাটিয়ে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তাদের গঠিত ট্রাইব্যুনালের কোনো বৈধতা নেই। এই মন্তব্যের পর থেকেই দেশ বিদেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান ও রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করতে পারে। শেখ হাসিনা আরও বলেন, আমি পদত্যাগ করিনি, আমি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এই মন্তব্যে যেন নতুন করে আলোড়ন উঠেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, কারণ এর মানে দাঁড়ায় শেখ হাসিনা এখনও নিজের সাংবিধানিক অধিকার দাবি করছেন এবং ভবিষ্যতে দেশে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নে শেখ হাসিনা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। তবে যদি একটি নিরাপদ, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, তবেই আমার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। এই বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা কার্যত আগামী নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগ এখন অপেক্ষায় আছে একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকারের। দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শেখ হাসিনাকে প্রশ্ন করা হয় তার বিরুদ্ধে চলমান বিচার সম্পর্কে। তিনি কি রায়ের বৈধতা মেনে নেবেন? শেখ হাসিনার জবাব ছিল তীব্র এবং স্পষ্ট, এই সরকার আমার ফাঁসির রায় দেবে, এতে আশ্চর্যের কিছু নেই, কারণ এরা বৈধ সরকার নয়। অবৈধ সরকার থেকে বৈধ রায় আসতে পারে না। সাক্ষাৎকারের এই অংশটি প্রকাশের পরেই দেশজুড়ে চাঞ্চল্য। আওয়ামী লীগ নেতারা একে ঐতিহাসিক আত্মপক্ষ সমর্থন হিসেবে দেখছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন, শেখ হাসিনা নিজেই নিজের দোষ প্রমাণ করে ফেলেছেন। কিন্তু শেখ হাসিনা তার বক্তব্যে একটি বিষয় বারবার বলেছেন, আমি কখনো পুলিশের গুলি নির্দেশ দেইনি। বাংলাদেশ সংবিধান অনুযায়ী পুলিশ আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিতে পারে। তিনি স্মরণ করিয়ে দেন, কোটা আন্দোলনের সময় আন্দোলনকারীদের মধ্যে জঙ্গিবাদীরা ঢুকে গিয়েছিল, তারা পুলিশ সদস্যদের হত্যা করেছিল, সরকারি স্থাপনায় আগুন দিয়েছিল, আর এখন সেই ঘটনাগুলির দায় আমার কাঁধে চাপানো হচ্ছে। সাক্ষাৎকারে শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, আমার বিরুদ্ধে বিচার কার্যক্রমটি মূলত রাজনৈতিক প্রতিশোধ, কারণ আমি বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের ধারাবাহিকতার প্রতীক।
তিনি আরও দাবি করেন, যে ট্রাইব্যুনাল আমার বিরুদ্ধে গঠন করা হয়েছে সেটি সংবিধান সম্মত নয়, কারণ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে বিচার করতে হলে সংসদের অনুমোদন লাগবে, যা কখনো নেওয়া হয়নি। এই বক্তব্যের পর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা কার্যত এই সরকারের আইনি কাঠামোকেই চ্যালেঞ্জ করেছেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়, আপনি কি দেশে ফিরবেন? তিনি শান্ত স্বরে উত্তর দেন, আমি ফিরব, তবে তখনই যখন বাংলাদেশের সাংবিধানিক শাসন ফিরবে, যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই বক্তব্যে যেন এক ধরনের আত্মবিশ্বাস স্পষ্ট। তিনি এখনও বিশ্বাস করেন আওয়ামী লীগই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির কেন্দ্রবিন্দু। শেখ হাসিনা বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে গণতান্ত্রিক আদর্শ রেখে গেছেন, আমি তারই উত্তরসূরি। বাংলাদেশের জনগণের ভোটেই সরকার গঠন হবে, বিদেশি শক্তির চাপে নয়। এই এক লাইনেই যেন পুরো সাক্ষাৎকারের সারমর্ম লুকিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা এই সাক্ষাৎকারের মাধ্যমে নিজের রাজনৈতিক লড়াইকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেলেন। অর্থাৎ তিনি এখন কেবল বাংলাদেশের রাজনীতিতেই নন, বৈশ্বিক কূটনীতিতেও নিজের অবস্থান তুলে ধরছেন। এদিকে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য উদ্বেগজনক। তিনি নিজের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাইছেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, জননেত্রী শেখ হাসিনার বাহুসী সাক্ষাৎকার প্রমাণ করেছে তিনি এখনও বাংলাদেশের প্রকৃত গণতন্ত্রের রক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তোলপাড়। টুইটার ও ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ লিখছেন, হাসিনা আবার ফিরবেন। দর্শক, সবশেষে আসি সাক্ষাৎকারের সবচেয়ে সংবেদনশীল অংশে। শেখ হাসিনা বলেছেন, আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, আমি তবুও লড়েছি দেশের জন্য। আমার বাবা যেমন দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমিও প্রয়োজন হলে দিতে প্রস্তুত। এই একটি বাক্যই যেন কোটি মানুষের হৃদয় নাড়া দিয়েছে। রয়টার্স, বিবিসি এবং আল জাজিরা সব আন্তর্জাতিক গণমাধ্যমেই এখন এই সাক্ষাৎকারটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। কেউ বলছে হাসিনার কামব্যাক, কেউ বলছে শেষ লড়াইয়ের শুরু। তবে একটা বিষয় পরিষ্কার, শেখ হাসিনার এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে এক নতুন স্রোত তৈরি করেছে। তিনি যে শুধু নিজের অবস্থান স্পষ্ট করেননি, বরং পুরো বিশ্বকে আবারও মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে উপেক্ষা করা যায় না। আমি রিনা, এবিসি নিউজ। আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন, শেখ হাসিনার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উন্মোচিত বাংলাদেশ রাজনীতির নতুন মোড়। আজ দেশের রাজনীতিতে নিঃসন্দেহে এক মর্মস্পর্শী পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে দিনের মাথায় অসংখ্য কঠোর ঘটনাবলী মানুষের মনকে কাঁপিয়ে তুলেছে, সেখানে সাধারণ জনগণের হৃদয়ে বেড়ে উঠছে একটি সাধারণ মানবিক প্রশ্ন। নিঃশব্দে মার খাওয়া মানুষের পাশে আমরা দাঁড়াবো না কেন? আমি রিনা, এবিসি নিউজ। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কিভাবে ধারাবাহিক অত্যাচার, রাজনৈতিক ধ্যানধারণা ও নাগরিক জীবনের বাস্তব কষ্ট মিলিয়ে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক মনস্তত্ত্বে একটি দৃশ্যমান পরিবর্তন আনছে। কেন মানুষ, যেটা আগে নীরবভাবে বাসে রাখত, এখন প্রকাশ্যে নির্যাতিতদের সঙ্গে সহানুভূতি প্রকাশ করছে, এবং তার ফলশ্রুতিতে আওয়ামী লীগের প্রতি জনমতের ধীর পরিবর্তন কী বোঝায় দেশের ভবিষ্যতের জন্য। প্রেক্ষাপট, আঘাত, ইতিহাস ও সহানুভূতির জন্ম। গত কিছু সময়ে যে দৃশ্যগুলো বারবার চোখে এসেছে, গ্রেফতার, মামলা, নিখোঁজ, অগ্নিসংযোগ, বাড়িঘর ও দোকানপাটের ধ্বংসযজ্ঞ, সেগুলো শুধু যে একটি রাজনৈতিক ঘটনা নয়, এগুলো মানুষের ব্যক্তিগত জীবনের উপর হানির ঢেউ তুলেছে। পরিবার হারানো, কাজ উপার্জন সংকট, নিরাপত্তাহীনতার অনুভূতি, এসব মিশে গিয়ে তৈরি করেছে একটি মানসিক পরিস্থিতি, যেখানে জনগণ প্রথমবারের মতো মনে করছে, দমনবাদ যদি চলতেই থাকে তবে সাধারণ মানুষই হেরে যাবে। এই আবেগ, নির্যাতিতের পক্ষে থাকা কারণগুলো জটিল ও বহুস্তরীয়। ঐতিহাসিক স্মৃতি, মুক্তিযুদ্ধ, গণপরিসরে ন্যায় বিচার, সম্প্রতি ঘটে যাওয়া হতাহতের গল্প আর রাজনৈতিক বিতর্কের বাইরে থাকা মানবিক কাহিনী, এই তিনটি একসাথে কাজ করছে।